হিমেলের দিকে তাকিয়েছি আর ভাবছি কিভাবে কি করা যায়। এমন সময় ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি ছোট ভাই ফোন দিচ্ছে। ফোন ধরে শুনতে পারলাম বড় চাচা মারা গেছেন। অবশিষ্ট কাজ বাকি রেখেই সাথে সাথে গ্রামের বাড়ি চলে গেলাম। যাবার আগে হিমেলের জন্য একটা চিরকুট লিখে গেলাম। কখন না কখন ঘুম থেকে উঠবে কে জানে। বাড়িতে আসার পর 2 দিন কেটে গেল। হিমেল বা অন্য কোনো বন্ধু কারোর সাথে কোনো যোগাযোগ হয়নি। বাসেই ফোনটা কোথায় যেন পড়ে যায়। বড় চাচার কোনো ছেলে না থাকায় সব কাজ আমাকে একাই করতে হচ্ছে। যাবতীয় কাজ শেষ করে ঢাকায় চলে এলাম। এসে দেখি রুমটা পুরোটাই এলোমেলো হয়ে আছে। চারদিকে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। সারা বাসা খুঁজেও হিমেলকে কোথাও পেলাম না। নতুন একটা ফোন কিনে হিমেলকে ফোন দিলাম, কিন্তু ওর নাম্বার বন্ধ। নিজের উপর নিজের রাগ ওঠা শুরু করলো। হিমেল আমার উদ্দেশ্য বুঝতে পেরে পালিয়ে গেল নাকি? যেভাবে হোক আমার কাজটা শেষ করে যাওয়া উচিত ছিল। এখন ওকে যদি খুঁজে না পাই তাহলে তো নিজেকে ক্ষমা করতে পারবো না। যাই হোক, যদি পালিয়ে যায় তবু অন্য উপায় আছে ভেবে একটু মনে মনে হাসলাম। বাসার সামনের দোকানে বসে চা খাচ্ছি। হুট করে কয়েকজন পুলিশ এসে জিজ্ঞাসা করলো, আপনার নাম রোশান না? হ্যাঁ, একটু ভয় পেয়ে আমতা আমতা করে বললাম। স্যার বলল, আপনাকে একটু থানায় আসতে হবে। আমি কেন থানায় যাব? একটু সাহসী ভাব নিয়ে বললাম, আমি যদি ভীরু ভাব নিয়ে থাকি তবে পুলিশ আরও বেশি চেপে ধরবে। থানায় গেলে বুঝতে পারবেন। কোনো উপায় না দেখে তাদের সাথে গাড়িতে গিয়ে বসলাম। এলাকার লোকজন সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। একজন দেখে আরেকজনকে ডাক দিয়ে দেখাচ্ছে। গাড়িতে মাঝারি বয়স্ক একজন পুলিশ আছেন। কয়েকবার তার সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তার দিকে তাকানোই যায় না। এমনভাবে তাকায় যেন মনে হচ্ছে কিছু জিজ্ঞাসা করলে মেরে ফেলবেন। প্রায় 1 ঘন্টা হয়ে গেল থানায় বসে আছি। কেউ এসে কিছু বলছে না। আমাকে বলে গেছে চুপ করে বসে থাকতে। আমিও ভদ্র ছেলের মতো চুপ করে বসে আছি। ভিতরে যে ভয় রয়েছে সেটা বাহিরে বের করছি না। এমন একটা ভাব নিয়ে বসে আছি যেন কিছুই হয় নাই। হঠাৎ পাশের পত্রিকার দিকে চোখ গেল। রাজধানীতে যুবতী ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যা। খবরটা দেখে তাড়াতাড়ি পত্রিকা হাতে নিলাম। হাতে নিয়ে দিয়ার নাম দেখে চিৎকার দিয়ে কেঁদে উঠলাম। আশেপাশের সবাই কাজ বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। চিৎকার শুনে ওসি সাহেব রুম থেকে বের হয়ে এলেন আর আমাকে ডেকে রুমে নিয়ে গেলেন। ওসি সাহেব বললেন, আপনি তাহলে কিছু জানেন না? না স্যার, আমার চাচা মারা যাওয়ায় আমি গ্রামে চলে যাই। যাবার পথে আমার ফোন হারিয়ে যায়। দিয়া মানে আপনার গার্লফ্রেন্ডকে দর্শন করে মেরে আগুনে পোড়ানোর চেষ্টা করা হয়, কিন্তু আগুন পোড়ার আগেই পাশের রুমের লোকজন তাকে উদ্ধার করে। পোস্টমর্টম রিপোর্টে বোঝা যায় তাকে গলা টিপে মারা হয়েছিল আর মারার আগে দর্শন করা হয়। প্রথমে পাশের বাসার লোকজন ভাবে রান্না করতে গিয়ে আগুন ধরে, কিন্তু ডাক্তার বলে সে আগুনে পুড়ে মারা যায়নি, তাকে গলা টিপে হত্যা করা হয়। বাকি দর্শনের খবর আমরা পোস্টমর্টম রিপোর্ট থেকেই পাই। আপনার কি কাউকে? কথাটি শেষ করার আগেই তার ফোন আসে। আমাকে অপেক্ষা করতে বলে ওসি সাহেব চলে যায়। আমি ওসির রুম থেকে বের হয়ে বাহিরে বসে আছি আর পত্রিকাটা নিয়ে ভালোভাবে পড়ছি। আমাকে খুব সাবধানের সহিত কথা বলতে হবে। এমন কিছু বলা যাবে না যাতে আমার প্রতি সন্দেহ হয়। পত্রিকা পড়ে বুঝতে পারলাম তাদের ধারণা এমন, মেয়েটির পরিচিত কেউ তাকে দর্শন করেছে। যেহেতু মেয়েটি একা ছিল বাসায়, সেহেতু অপরিচিত কেউ বাসায় আসবে না। অপরিচিত কেউ হলে বাসায় ঢুকতে দিত না। এমন কেউ এই কাজ করেছে যে কিনা জানতো মেয়েটি বাসায় একা। তার মানে পুলিশ আমাকে